বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সময় থেকেই বাংলাদেশের প্রায় ডজন খানেক ব্যাংককে দুর্বল তকমা নিয়ে চলতে হচ্ছে এবং একই সাথে তাদেরকে নানান ধরনের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। এই ব্যাংকগুলো কী কারণে দুর্বল হয়েছে এবং এই দুর্বল অবস্থা থেকে উত্তরণের উপায় কি, এ নিয়ে নানানজন নানান কথা বলছে, নানান ব্যক্তি বা নানান বিশেষজ্ঞগণ নানানভাবে মতামত দিচ্ছে। কিন্তু তাত্ত্বিক বা সাহিত্যিক এইসব মতামত দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। ব্যাংকগুলো কোনো তাত্ত্বিক বা সাহিত্যিক নিয়ম মেনে দুর্বল হয়নি। এজন্য এই ব্যাংকগুলোকে দুর্বল থেকে আবার সবল করতে হলে প্র্যাকটিক্যাল রেফারেন্স টানতে হবে। আমাদেরকে জানতে হবে আমাদের দেশীয় এবং বিদেশি দুর্বল ব্যাংকগুলো কিভাবে তাদের দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় আবার ফিরে এসেছিল এবং মার্কেট লিড দিয়েছিল বা মার্কেট লিড দিচ্ছে। আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো বাংলাদেশের বর্তমানের টপ বা লিডিং কয়েকটি ব্যাংকের অতীতের দুর্বল অবস্থা থেকে আজকের এই সবল অবস্থায় আসার যে ইতিহাস বা অভিজ্ঞতা সেগুলো পত্রিকায় তুলে ধরছে। সো আমি মনে করি দুর্বল ব্যাংকগুলো যদি আমাদের বর্তমান টপ বা সবল ব্যাংকগুলোর উত্তরণের এই স্ট্র্যাটেজিগুলো বা অভিজ্ঞতাগুলো অ্যাডপ্ট করে বা তাদের পরামর্শগুলো গ্রহণ করে, আমি মনে করি দুর্বল ব্যাংকগুলো সবল অবস্থানে যাওয়ার মতো সক্ষমতা তাদের এখনও আছে। আমরা জানি যে আজকের সবল পূবালী ব্যাংকও এক সময় দুর্বল ছিল। এই পূবালী ব্যাংকেরও এক সময় 50% উপর খেলাপি লোন ছিল। সেই পূবালী ব্যাংকের কিন্তু আজকে খেলাপি ঋণ 3%-ও কম এবং ওয়ান অফ দ্য টপ ডিপোজিট ব্যাংকস ইন বাংলাদেশ। এক সময় যে ব্যাংকটির খেলাপি লোন ছিল 50%-এরও উপরে, সেই ব্যাংকটি কি করে তাদের খেলাপি লোন 3%-এর নিচে নামিয়ে এনেছে, কি ধরনের কৌশল বা স্ট্র্যাটেজি গ্রহণ করেছিল, আজকের এই ভিডিওতে আমরা তা বিস্তারিত জানব এবং আমরা আশা করি দুর্বল ব্যাংকগুলো এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো বা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিগুলো যদি অ্যাডপ্ট করে তারাও সবল অবস্থানে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যথারীতি আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূবালী ব্যাংকের ইতিহাসটা আমরা একটু দেখি। বাঙালি মুসলিম উদ্যোক্তাদের হাত ধরে 1959 সালে এই ব্যাংকের যাত্রা শুরু হয়। তখন তার নাম ছিল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক। 1971 সালে স্বাধীনতার পর জাতীয়করণ করা হয় ব্যাংকটিকে এবং নাম রাখা হয় পূবালী ব্যাংক। জাতীয়করণের পর বিভিন্ন সরকারের মেয়াদে ব্যাংকটিতে নানা ঋণ অনিয়মের ঘটনা ঘটে এবং এতে করে 1984 সালে ব্যাংকটির বিতরণ করা ঋণের 54% খেলাপি হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ব্যাংকটিকে আবার বেসরকারি খাতে ছেড়ে দেয় সরকার এবং 16 কোটি টাকায় 1984 সালে ব্যাংকটির শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। বলে রাখা ভালো, এই পূবালী ব্যাংকেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক বসানো হয়েছিল। এরপর বেসরকারি খাতে আসার পর উদ্যোক্তারা ব্যাংকটির সংস্কারে হাত দেন। এরই অংশ হিসেবে শুরুতেই কর্মীদের মধ্যে সেবা দেওয়ার মানসিকতার উন্নতি ঘটানো হয়, পাশাপাশি জোর দেওয়া হয় ঋণ আদায়ে। এর অংশ হিসেবে ঋণের টাকা আদায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দ্যাট ইজ বিএডিসি ভবন এবং বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের দ্যাট ইজ মিল্ক ভিটার ভবন নিলামে তোলা হয়। পরে ভবন দুটি রক্ষায় সরকার বাধ্য হয়ে পূবালী ব্যাংককে খেলাপি লোন পরিশোধ করে। এ সময় ব্যাংকটি যে কোনো ধরনের অনিয়মের শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে। তাহলে আমরা কিন্তু জানতে পারছি যে পূবালী ব্যাংক তাদের সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণে কি ব্যবস্থা নিয়েছিল বা কি কৌশল অবলম্বন করেছিল। এখানে আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে তারা কর্মীদের মধ্যে সেবা দেওয়ার মানসিকতার স্ট্যান্ডার্ডে উন্নতি ঘটিয়েছে, যেটা এখনকার দুর্বল ব্যাংকগুলোকেও আমি মনে করি করা উচিত। এবং বর্তমানে দুর্বল ব্যাংকগুলোর সবচাইতে বেশি এমফাসিস বা গুরুত্ব দেওয়া উচিত খেলাপি ঋণ আদায়ে, এবং সেটা শুধু ছোট ছোট খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব দিলে হবে না,
মূলত তাদের ফোকাসটা হতে হবে টপ ডিফল্টারদের কাছ থেকে কিভাবে বড় অঙ্কের টাকা আদায় করা যায়। একটা দুর্বল ব্যাংক যদি একসাথে 1,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা আদায় করতে পারে, তাহলে এই দুর্বল ব্যাংক আর দুর্বল থাকবে না, সেটা পরের দিন থেকে সবল হয়ে যাবে। কারণ বর্তমানে তারা বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে তারল্য সহায়তা নিচ্ছে, এবং প্রয়োজনীয় তারল্য সহায়তা কিন্তু তারা যখন চাচ্ছে তখন পাচ্ছেও না, এবং যেটা পাচ্ছে সেটাও কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে না। তাই এই অবস্থায় যদি একটা ব্যাংক তার বড় অঙ্কের খেলাপি লোন আদায় করতে পারে, যে লোনটা এখন কোনো ইনকাম জেনারেট করছে না, সেই লোনটা যদি ফেরত আসে, তাহলে সেটা কিন্তু তার একটা নো কস্ট ফান্ড হিসেবেই কিন্তু কাজ করবে, যেটা দিয়ে সে তার দায় পরিশোধ করতে পারবে, অর্থাৎ আমানতকারীদের আমানত পরিশোধ করতে পারবে, এবং একই সাথে নতুন করে ইনকাম জেনারেটিং ফ্রেশ লোন ডিসবার্স করতে পারবে। এরপর 2005 সালে পূবালী ব্যাংক সমস্যাযুক্ত ব্যাংক থেকে বেরিয়ে আসে, এবং এর ফলে 2007 সালে ব্যাংকটি থেকে পর্যবেক্ষক সরিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক। পূবালী ব্যাংক আরও যে পদক্ষেপ বা স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল, তার মধ্যে হচ্ছে পূবালী ব্যাংক একজন গ্রাহককে তার পুরো জীবনে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে। আপনি যদি মনে করেন যে একজন কাস্টমার আজকে এসে আপনার কাছে একটা অ্যাকাউন্ট ওপেন করলো, এতেই আপনার ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ বা ব্যাংকার কাস্টমারের যে বিজনেস এখানেই শুরু এখানেই শেষ, না, এরকম মনে করলে হবে না। আপনাকে এই একজন আমানতকারীকে ভবিষ্যতের একজন বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করতে হবে, ভবিষ্যতের একজন ক্রেডিট কার্ড এভেলিং বড়ুয়ার হিসেবে তাকে বিবেচনা করতে হবে। আপনাকে বিবেচনা করতে হবে সে একজন মার্কেটার, সে আপনার ব্যাংকের একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। সো আপনার সেবাটা শুরু থেকেই এমন হতে হবে যে উনি আপনার আজীবনের গ্রাহক, আপনি ওনাকে সারাটা জীবন সেবা দিবেন এবং স্যাটিসফ্যাকশনের সাথে সেবা দিবেন। এজন্য পূবালী ব্যাংক আরও যেটা করেছে, তাদের কোনো গ্রাহক যদি ব্যাংক ছেড়ে চলে যেত, সেজন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপককে জবাবদিহিতার আওতায় আনা হতো যে কেন আমার ওই গ্রাহক চলে গেল, আপনি কি সেটা নিয়ে গবেষণা করেছেন কিনা, আপনি কি গ্রাহকের ইন্টারভিউ নিয়েছেন কিনা, এবং তার অসন্তুষ্টির কারণগুলো আপনি জানতে পেরেছেন কিনা, এবং এই অসন্তুষ্টিগুলো রিজলভ করার জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি বা পলিসি অ্যাডপ্ট করেছেন, আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো হেল্প নিয়েছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এরপর 2009 সালে পূবালী ব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার দ্যাট ইজ সিভিএস চালু করে। এরপর প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে থাকে পূবালী ব্যাংক। একই সময়ে ভিসা, মাস্টার কার্ড, কিউ ক্যাশ কার্ড সেবা, নিজস্ব এটিএম, সিআরএম সেবা চালু করা হয়। আমরা জানি যে বর্তমানের যে দুর্বল ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর মধ্যে অনেক ব্যাংকেরই এখন সিআরএম নাই। আপনি এটিএমে কি সুবিধা দিতে পারছেন, এটিএম থেকে শুধু আপনি টাকা উইথড্রয়ালের সুবিধাটা দিতে পারছেন, কিন্তু সেটা যদি সিআরএম অর্থাৎ ক্যাশ রিসাইক্লিং মেশিন হয়, সেক্ষেত্রে কিন্তু একই এটিএম থেকে একজন কাস্টমার টাকা যেমন উত্তোলন করতে পারছেন, ঠিক টাকা কিন্তু জমাও দিতে পারছেন। এজন্য কখনো যদি ব্যাংক বন্ধ থাকে অথবা ব্যাংকে যদি গ্রাহকদের অনেক বেশি হ্রাস থাকে, একজন সচেতন বা শিক্ষিত একজন কাস্টমারকে কিন্তু শাখায় যাওয়ার দরকার নাই। উনি কিন্তু পছন্দের একটি সিআরএমে ওনার সুবিধা মতো সময়ে গিয়ে উনি চাইলে টাকা উত্তোলনও করতে পারবেন এবং টাকা জমাও দিতে পারবেন। তাহলে ব্যাংকগুলোর প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে, এবং সেটা অবশ্যই সিকিউরড প্রযুক্তি হতে হবে। তারা যে সিভিএসটা ব্যবহার করবে সেটা হতে হবে স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল মানের সিভিএস, এবং সেটা অবশ্যই যে কোনো ধরনের সাইবার থ্রেট বা সাইবার অ্যাটাক মোকাবেলা করার জন্য সমর্থ হতে হবে। একই সাথে ব্যাংকগুলোকে তাদের নেটওয়ার্কিং বাড়াতে হবে। নেটওয়ার্কিং মানে একের পর এক ব্রাঞ্চ আর ও সাব ব্রাঞ্চ করে গেলাম, বিষয়টা এরকম না। আপনি সেবার যে অ্যাভিনিউ বা চ্যানেলগুলো আছে, সেটা আপনি সব দিক দিয়ে ফোকাস করতে হবে, এবং সেই ফোকাসটা যদি আপনি আইটিতে বেশি ফোকাস করেন, সেটাই কিন্তু বর্তমান সময়ের জন্য আপনার জন্য পজিটিভ হবে। কারণ বর্তমান সময়টা প্রযুক্তির যুগ, এখন সবার হাতেই স্মার্টফোন আছে, এবং গ্রাহকদের একটা বড় অংশ কিন্তু এখন আর ব্রাঞ্চে গিয়ে ব্যাংকিং করছে না। এই জন্য আপনার ফোকাসটা হতে হবে আইটি বেসড ফোকাস। আপনি যত বেশি গ্রাহকদেরকে আইটির সাথে ইনভলভ করতে পারবেন, আইটি প্র্যাকটিসিং গ্রাহক তৈরি করতে পারবেন, আপনার ব্যাংক তত দ্রুত এগিয়ে যাবে, এবং একই সাথে আপনার ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ড ভ্যালু বাড়তে থাকবে। পূবালী ব্যাংক একই সাথে গ্রাহকদের জন্য নতুন নতুন সেবাও চালু করেছে। পরিবর্তন আনা হয়েছে ব্যাংকের সাজসজ্জায়ও। কর্মীদের প্রত্যেককে কম্পিউটার দেওয়া হয়, নিশ্চিত করা হয় সুশাসন।
এভাবে ধীরে ধীরে ব্যাংকটি পৌঁছে যায় শীর্ষে। এখানে একটা কথা না বললেই নয় যে কর্মীদের প্রত্যেককে কম্পিউটার দেয়া হয়। তার মানে কি, পূবালী ব্যাংক যখন খারাপ বা দুর্বল অবস্থায় ছিল প্রতিটি এমপ্লয়ির জন্য কম্পিউটার ছিল না। দুর্বল ব্যাংকগুলোর কাছে আমার জিজ্ঞাসা, আমি মনে করি যে বর্তমানে 2025 সালে এসে দুর্বল ব্যাংকগুলোর প্রত্যেক এমপ্লয়ির কাছেই একটা করে কম্পিউটার আছে, কিন্তু আপনাদের কাছে কি সেই স্ট্যাটিস্টিক্স আছে যে আপনার কর্মীরা যারা কম্পিউটার ব্যবহার করছে তারা সবাই কি একটা কম্পিউটার রান করতে পারছে কিনা, তারা কিভাবে একটি কম্পিউটার অন করতে হয়, অফ করতে হয়, কিভাবে অ্যান্টিভাইরাস আপডেট করতে হয়, কিভাবে ইমেইল পাঠাতে হয় এবং স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে ইমেল লিখতে হয়, ইমেলের সেটিংসগুলো কি, ইমেল কিভাবে রিপ্লাই করতে হয়, ইমেল কিভাবে কম্পোজ করতে হয়, এই বিষয়গুলো আপনার অফিসিয়ালরা জানেন কিনা। আপনি যে সিভিএসটি ব্যবহার করছেন, যে সিভিএসটির মেনটেন্যান্সের জন্য আপনাকে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে, সেই সিভিএস সম্পর্কে আপনার অফিসাররা জানেন কিনা, আপনার নির্বাহীরা জানেন কিনা, আপনার কয়জন নির্বাহী আপনার সিভিএসে প্রতিদিন লগ ইন করে, আপনার কয়জন অফিসার সিভিএসে অ্যাকাউন্ট ওপেন, লোন অ্যাকাউন্ট ওপেন, কিভাবে লোন ডিসবার্স করতে হয়, কিভাবে লোন রিশেডিউল করতে হয়, কিভাবে ইন্টারেস্ট সাসপেন্সের ট্রিটমেন্টটা করতে হয় ইত্যাদি নানান রকম, কিভাবে একটি এলসি ওপেন করতে হয় ইত্যাদি নানান যে বিষয়গুলো সিভিএসের মাধ্যমে হয়ে থাকে আপনার প্রত্যেকটা কর্মী সেটা জানেন কিনা। আপনার যেই সিভিএসের মাধ্যমে আপনার ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদেরকে সার্ভিস প্রোভাইড করছে সেই সিভিএসের উপর আপনার কর্মীদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিক্যাল নলেজ আছে কিনা এবং আপনার ট্রেনিং ইনস্টিটিউটে এই প্র্যাকটিক্যাল নলেজগুলা আরও বেশি স্ট্রঙ্গার বা স্ট্রেংথেন করা হয় কিনা, আপনারা সিভিএসের উপর তাদেরকে ট্রেনিং দেন কিনা, নাকি শুধু গুগল থেকে পাওয়া ম্যাটেরিয়ালসগুলো কপি পেস্ট করে বিভিন্ন স্লাইডের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন। ব্যাংকের কর্মকর্তা কিংবা নির্বাহীদের মধ্যে কয়জন মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোতে অপারেট করতে জানে। আমরা বর্তমানে দেখি যে ব্যাংকগুলোর অনেক বিজনেস মিটিং সেটা আর ইন পারসন দ্যাট ইজ ফিজিক্যালি হচ্ছে না, এখন সেটা ভার্চুয়ালি এবং সেটা জুমের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এই যে জুমে আপনি অ্যাজ এ পার্টিসিপেন্ট আপনি কিভাবে পার্টিসিপেট করবেন সেই নর্মসটা আপনার কতজন এমপ্লয়ি জানে, এই স্ট্যাটিস্টিক্সগুলো কি আপনার কাছে আছে? এবং যারা এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে আপনি কি তাদেরকে রিওয়ার্ডেড করছেন? এবং যারা এক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিচ্ছে কিংবা গাফিলতি করছে তাদেরকে কি আপনি প্রপারলি ট্রেন করার জন্য অথবা তাদেরকে কি আপনি পানিশমেন্টের আওতায় নিয়ে আসছেন? যাই হোক, সর্বশেষ গত বছরের ডিসেম্বরে পূবালী ব্যাংকের খেলাপি ঋণ কমে 3% নিচে নেমে আসে। শুধু খেলাপি ঋণ নয়, নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটি শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকটি এখন তার কর্মীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি মৌলিক চাহিদার 5 খাতে ঋণ বিতরণে নিজেদের সীমাবদ্ধ রেখেছে। এ কারণে আর্থিক খাতের নানা অনিয়মের মধ্যেও নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে ব্যাংকটি। গত বছর অর্থাৎ 2024 সালে ব্যাংকটির আমানত বেড়েছে প্রায় 14,000 কোটি টাকা। একই সাথে তারা 2024 সালে পরিচালন মুনাফা করেছে 2,329 কোটি টাকা। দুর্বল ব্যাংক থেকে ভালো ব্যাংকে রূপান্তরের গল্প প্রথম আলোকে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। তিনি বলেন, আমাদের ব্যাংকে কোনো ঋণ আমরা কিংবা শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার পরামর্শে কখনো দেওয়া হয় না। আমরা কখনো এ ধরনের নির্দেশনাও দেই না। শাখা ও আঞ্চলিক কার্যালয়গুলো ঋণ প্রস্তাবের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করে যদি তারা সন্তুষ্ট হয় তবেই ঋণ অনুমোদন করা হয়। নিয়ম মেনে ঋণের সীমা অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে এমডিও পরিদর্শনে গেছেন। এভাবে নিয়ম মেনে ঋণ দেওয়ায় পূবালী ব্যাংকে কোনো ব্রিফকেস বা অস্তিত্বহীন কোম্পানির ঋণ নেই। এতেই ব্যাংকটি শীর্ষে উঠে এসেছে। আর সুশাসনের কথা আমরা শুধু মুখে বলি না, বাস্তবেও প্রয়োগ করি। তাহলে দেখেন কিভাবে আপনার ব্যাংকের লোনগুলো আপনি দিবেন, এখানেও কিন্তু একটা পরিষ্কার মেসেজ বা শিক্ষা আপনাদের জন্য আছে। আপনি ডিকটেটেড লোন, যেটাকে হুকুমের লোন, এই ধরনের লোন যদি আপনি দেন অথবা ঋণ প্রস্তাব হেড অফিসে আসার আগেই যদি লোন ডিসবার্স হয়ে যায় অথবা লোন পাস হলো বাট ডকুমেন্টেশন হলো না তার আগেই যদি লোন ডিসবার্স করতে হয় বা করার জন্য বলা হয়, এই রকম নীতি অনুসরণ করলে আপনি কখনোই শীর্ষ ব্যাংকে পরিণত হতে পারবেন না বা শক্তিশালী ব্যাংকে পরিণত হতে পারবেন না।
পূবালী ব্যাংকের এমডি জনাব মোহাম্মদ আলী আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এমন খাতের বাইরে ঋণ দেয় না পূবালী ব্যাংক। আর ব্যবসায় আমাদের যত ঋণ আছে এর সবই খাদ্য ও খাদ্য সামগ্রী খাতে। এছাড়া বস্ত্র ও বস্ত্র সংশ্লিষ্ট খাতে আমাদের বড় বিনিয়োগ আছে। বাসস্থানের মধ্যে যারা সাশ্রয়ী আবাসন করেন আমরা তাদের অর্থায়ন করেছি। হাসপাতাল খাতেও আমাদের বিনিয়োগ সবচেয়ে বেশি। শিক্ষার মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ অনেককে আমরা অর্থায়ন করেছি। ফলে আমাদের খেলাপি ঋণ কমে এসেছে। ভবিষ্যতে পূবালী ব্যাংককে বহুজাতিক ব্যাংকে রূপ দেওয়া যায় কিনা সে চেষ্টা করব আমরা। বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল ব্যাংকের যেসব সেবা চালু হচ্ছে আমরাও তা চালু করতে চাই। ব্যাংকটির এমডি জনাব মোহাম্মদ আলী আরও বলেন, সাম্প্রতিক সময়ে যেসব ব্যাংক নানা অনিয়মের কারণে সমস্যায় পড়েছে তাদের বিষয়ে মোহাম্মদ আলী বলেন, আমরা যেসব উদ্যোগের মাধ্যমে আজকের পর্যায়ে এসেছি একই পদ্ধতি ব্যবহার করে সমস্যায় পড়া ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারে। সম্মানিত ভিউয়ার, আমি কিন্তু জনাব মোহাম্মদ আলীর এই বক্তব্যটাই এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং দুর্বল ব্যাংকগুলোকে একই মেসেজ দেওয়ার চেষ্টা করছি। উনি আরও যা বলেছেন তা হচ্ছে যে এজন্য খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ জোর দিতে হবে। টাকা আদায়ে মামলার পাশাপাশি আলোচনাও চালিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজনে ছাড়ও দিতে হবে। মামলা লড়তে গঠন করতে হবে শক্তিশালী টিম। সব দিক থেকে চাপ দিলে যারা প্রকৃত অসহায় তারা ছাড়া সবাই টাকা ফেরত দেবে। আমরা এক নজরে যদি পূবালী ব্যাংকের আর্থিক চিত্র দেখি তাহলে যেটা দেখতে পাই, পূবালী ব্যাংকের বর্তমানে 508টি শাখা, 227টি উপশাখা এবং কর্মী আছে প্রায় 11,000-এর কাছাকাছি এবং ব্যাংকটির পরিশোধিত মূলধন দ্যাট ইজ পেইড আপ ক্যাপিটাল 1,156 কোটি টাকা। দেখেন, পূবালী ব্যাংকে 1984 সালে আমানত ছিল 541 কোটি টাকা এবং তার বিপরীতে তাদের খেলাপি ঋণ ছিল 54%। কি সর্বনাশা অবস্থাটাই ছিল ব্যাংকটা। এরপর 2000 সালে তারা কিন্তু তাদের খেলাপির পরিমাণ কমিয়ে সেটা 35% নিয়ে আসতে পেরেছিল। তারপর 2010 সালে অর্থাৎ 2000 থেকে 2010 সালে ব্যাংকটার রেডিক্যাল একটা চেঞ্জ আসে। আমানত বেড়ে প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি হয় এবং খেলাপি লোন কমে সেটা মাত্র 2% নেমে আসে। এরপর 2010 থেকে 2020 এই সময়ে ব্যাংকটির আমানত বেড়ে গিয়ে প্রায় 43,000 কোটি টাকার মধ্যে পৌঁছে। তখনই ব্যাংকটির খেলাপির পরিমাণ মাত্র 2.73% ছিল। 2021 সালে আমানত 46,000 কোটি টাকার উপরে। 2022 সালে আমানত 51,000 কোটি টাকা। 2023 সালে সেটা 60,000 কোটি টাকা এবং 2024 সাল শেষে সেটা 74,552 কোটি টাকা এবং তার বিপরীতে ঋণ হচ্ছে 62,925 কোটি টাকা। চিন্তা করেন, এই 62,925 কোটি টাকার মাত্র 2.67% লোন খেলাপি। আমি নিজেও তো 10 জন মানুষকে যদি টাকা ধার দেই, আমি নিশ্চিত এখান থেকে অন্তত 4 জন মানুষ যথাসময়ে আমাকে টাকা ফেরত দেবে না এবং 2 জন মানুষ কখনই টাকা ফেরত দেবে না। দ্যাট ইজ, আমার মনে হচ্ছে যে 30 থেকে 40% টাকা আমার খেলাপি হয়ে যাবে। আমার যদি ব্যক্তিগত ধারের অভিজ্ঞতা থেকে আমি বলি, তাহলে সেইখানে পূবালী ব্যাংক কীভাবে 3%-এরও নিচে তাদের খেলাপি ধরে রেখেছে, সেই কৌশলটা আমার মনে হয় পূবালী ব্যাংকের কাছ থেকে দুর্বল ব্যাংকগুলা যে কোনোভাবে শেখা উচিত এবং তাদের পরামর্শ নেওয়া উচিত। তাদের কাছ থেকে আইডিয়া বলেন, তাদের কাছ থেকে মতামত বলেন, পরামর্শ বলেন, দুর্বল ব্যাংকগুলো তাদের কাছ থেকে চেয়ে সেগুলো নেওয়া উচিত। দুর্বল ব্যাংকগুলো আরও যা করতে পারে, এই রকম ব্যাংকে কাজ করেছে দীর্ঘ সময় এরকম নির্বাহীদেরকে দুর্বল ব্যাংকগুলোর টপ ম্যানেজমেন্টে বসাতে পারেন, প্রয়োজনে এমডি করতে পারেন এবং অবশ্যই এর ফলে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ভালো একটা পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। দুর্বল ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়া কোনো সলিউশন না, এটা হচ্ছে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলা। দুর্বল ব্যাংকগুলোরও একটা ওয়ান টাইম চান্স পাওয়া উচিত, কারণ এই ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে বা রাষ্ট্রীয় সিস্টেমের মাধ্যমে ব্যাংকগুলোকে দুর্বল করা হয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংক যারা ক্ষমতায় ছিলেন তারা, দেশের প্রশাসন, দেশের আইন, দেশের ব্যাংকার, দেশের ব্যাংক মালিক সবাই জড়িত ছিলেন।
সো দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর অবশ্যই সুযোগ দিতে হবে। আর ঘুরে দাঁড়াতে গেলে অবশ্যই দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলোর নীতি এবং কৌশলগুলো থেকে শিক্ষা নিতে হবে, তাদের কাছ থেকে আইডিয়া শেয়ার করতে হবে, প্রয়োজনে এমনিতে আইডিয়া পাওয়া না গেলে পেইড আইডিয়া নিতে হবে। সম্মানিত ভিউয়ার, আমরা পরের ভিডিওতে জানব আজকের সবল দ্য সিটি ব্যাংক তারাও কিভাবে দুর্বল অবস্থা থেকে আজকের এই সবল অবস্থানে আসলো এবং তাদের কাছ থেকে আমাদের দুর্বল ব্যাংকগুলো কি কি শিক্ষা নিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং তার স্বীকৃতিস্বরূপ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট করে আপনার মন্তব্য অথবা যে কোনো প্রশ্ন বা প্রতিক্রিয়া থাকলে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে এই ভিডিওটি আপনি আপনার পরিচিতজন, ব্যাংকার, ব্যাংকের গ্রাহক, আমানতকারী সবার সাথে শেয়ার করবেন। আর আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো নিয়মিত দেখুন। আশা করছি পরবর্তী ভিডিওতেও আপনি আমাদেরকে সঙ্গ দেবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।